ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো মানকাত্মক বিধি বৈধতা প্রমাণ। গত ক্লাসে আমরা দেখেছিলাম মানকাত্মক বিধির অবৈধতার প্রমাণ, আজকে শিখব বৈধতা প্রমাণ। তো সর্বপ্রথমে প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি থাকবে এভাবে: মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা প্রমাণ করো। অথবা প্রশ্নটি খুব শর্টকাটও থাকতে পারে, বলতে পারে নিচের যুক্তিটির বৈধতা প্রমাণ করো। তো যেভাবে কোশ্চেনটা থাকুক না কেন, আমাদের লক্ষ্য রাখতে হবে বৈধতার প্রমাণ বলেছে কিনা এবং লজিকটি এই মানকাত্মক কন্ডিশনে আছে কিনা। যদি মানকাত্মক কন্ডিশনের লজিকটি থাকে, তাহলে আমাদের যে কাজটি হবে সেটা হলো এরকম: সর্বপ্রথমে আমাদের চিনতে পারতে হবে যে এই মানকাত্মক বিধির যে লজিকটি দেওয়া হয়েছে, এখানে সার্বিক এবং বিশেষ বচন। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম সার্বিক বচন চেনার জন্য ব্র্যাকেট এক্স এবং ইমপ্লাইজ, বিশেষ বচন চেনার জন্য উল্টা ইএক্স বা দেয়ার এক্সিস্ট এবং ডট। এই দুইটা জিনিস দেখে আমাদের সার্বিক এবং বিশেষ বচন চিনতে হবে। আমি তোমাদের সুবিধার্থে ডান পাশে কিছু নোট করে দিয়েছি। যেমন সার্বিক বচনের কন্ডিশনটা হলো এক্স ইমপ্লাইজ, সার্বিক বচনের এই মানক তোলার সময় ব্যবহার করতে হবে ওয়াই, এবং দুটি সূত্র, এই সূত্র দুইটা তুমি না জানলেও লজিক করা সম্ভব, এই জন্য আমি সূত্রতে যাচ্ছি না, সরাসরি লজিকে চলে যাব। যখন এই যে মানক যুক্ত করা আছে, যখন এক্সগুলো তুলে দিব, তখন ইউআইয়ের সূত্র প্রয়োগ করতে হবে, এবং পরবর্তীতে যখন আমরা এক্সটা যুক্ত করে দেব, তখন ইউজির সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে বিশেষ বচন, এই বিশেষ বচনটি হলো যে দেয়ার এক্সিস্ট এবং ডট, এই দুটো থাকলে হবে বিশেষ বচন, এবং যখন মানক মুক্ত করব তখন ডাব্লু ব্যবহার হবে, আর মানক মুক্তের সূত্র হলো ইআই এবং যুক্তের সূত্র হলো ইজি। এখন আমরা বিস্তারিতভাবে লজিকটি করি। তাহলে আমরা দেখে নিলাম যে এটা সার্বিক বচন, এটা বিশেষ বচন, এবং এই লজিকে আছে সিদ্ধান্ত বিশেষ বচন। এখন এই লজিকটি সমাধানের জন্য আমাদের সর্বপ্রথমে লজিকটাকে সাজিয়ে নিতে হবে। আমি তোমাদের সুবিধার্থে বলে রাখি, মানকাত্মক বিধির অবৈধ প্রমাণ যেমন বলেছিলাম সংক্ষিপ্ত সত্য সারণীর মতো, ঠিক একইভাবে মানকাত্মক বিধির বৈধতা প্রমাণটা হলো আকারগত প্রমাণের মতো। তোমরা যারা আকারগত প্রমাণের ক্লাসটা করেছো বা আকারগত প্রমাণ পারো, ওটা কি করতে হয়, এই লজিকটা থেকে সিদ্ধান্ত প্রমাণ করতে হয়। এই লজিকটা সেম একই, শুধুমাত্র এই মানকাত্মক বিধির মানগুলো একটু উল্টায় দিতে পারলেই কাজ শেষ। তো তাহলে সর্বপ্রথম আমরা লজিকটা সাজিয়ে নিই। তাহলে লজিকটা সাজানোর জন্য আমাদের আকারগত প্রমাণে কী করতে হয়, ক্রমিক সংখ্যা দিয়ে লজিকটা সাজাতে হয়। তাহলে আমাদের সর্বপ্রথমে আছে হলো এক্স ব্র্যাকেট এ এক্স ইমপ্লাইজ নেগেশন বিএক্স, এটা হলো আমাদের 1 নম্বর বচন। 2 নম্বর বচনটি আছে হলো উল্টা ইএক্স ব্র্যাকেট সিএক্স ডট এক্স, এবং ডান পাশে সিদ্ধান্ত দেওয়া আছে উল্টা ইএক্স ব্র্যাকেট সিএক্স ডট নেগেশন বিএক্স। জায়গা একটু কম হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এই লজিকটি যেটা করতে হবে, এই সিদ্ধান্তটা প্রমাণ করে দিতে হবে। এই সিদ্ধান্ত অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে এই সিদ্ধান্ত প্রমাণ করতে হবে। এখন এই মানকাত্মক বিধিতে শুধুমাত্র এতটুকুই ব্যতিক্রম, যখন আমরা সূত্র করেছিলাম তখন সূত্র এরকম ছিল যে পি প্লাস কিউ বা আর প্লাস এস, কিন্তু এখানে এই যে মানক যুক্ত করা আছে, এই মানকগুলো তুলে দিতে হবে। এই মানকগুলো তোলার জন্য আমাদের এই যে সূত্র প্রয়োগ করতে হবে ইউআই এবং ইআই। তো এখন মানক যখন আমরা মুক্ত করব, আমাদের 3 নম্বর বচনে এসে যখন আমরা মানক মুক্ত করতে যাব, তখন সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সিদ্ধান্তটা। এই সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে যে এই এক্সগুলোর পরিবর্তে আমরা ডাব্লু লিখবো না ওয়াই লিখবো। এই যে একটু আগে দেখালাম যে সার্বিক বচনে ওয়াই ব্যবহার করতে হয়, বিশেষ বচনে ডাব্লু ব্যবহার করতে হয়, তবে একই লজিকে ডাব্লু এবং ওয়াই ব্যবহার হবে না, হয় ডাব্লু ব্যবহার হবে অথবা ওয়াই ব্যবহার হবে। তো এখন আমরা সর্বপ্রথমে দেখব যে সিদ্ধান্তটা কি আছে। সিদ্ধান্ত আছে বিশেষ, তাহলে বিশেষ বচনে কি ব্যবহার করতে হয়, ডাব্লু। এই সিদ্ধান্ত বিশেষ হওয়ার কারণে এখানে যতগুলো বচন আছে প্রতিটা বচনের এক্সের পরিবর্তে ডাব্লু ব্যবহার হবে। তাহলে আমরা একটা করে মানক তুলে দিই। তাহলে এখানে যেহেতু 2 নম্বরে বিশেষ বচন আছে, আমরা 2 নম্বরে মানকটা তুলে দিই। সূত্রটি হলো এরকম, আজকে আমি সূত্র শেখাচ্ছি না কারণ সূত্রের প্রয়োজন নাই, এখানে একটু বোঝার চেষ্টা করো। এই 2 নম্বর বচনে যখন আমরা এই সূত্র প্রয়োগ করব ইআই, বিষয়টা হবে এরকম: গুণ ধ্রুবক সি, সি থেকে যাবে, আমরা একটু কি শিখলাম যে এক্সের পরিবর্তে কী ব্যবহার করতে হবে, ডাব্লু। তাহলে এক্সের পরিবর্তে ডাব্লু, তারপরে ডট এ থেকে যাবে এক্সের পরিবর্তে ডাব্লু। ডান পাশে আমরা লিখে দেব 2 নাম্বারকে ইআই সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ 2 নাম্বারকে ইআই এর সূত্র প্রয়োগ করে এই যে
মানক মুক্ত করে দিলাম। এখন 2 নম্বর লাইনে মানক মুক্ত করা হলো, এবার 1 নম্বর লাইনে মানক মুক্ত করতে হবে। তাহলে 1 নম্বর লাইনে মানক মুক্ত করার জন্য এখানে এসে কনফিউশন হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে সার্বিক বচন, তাহলে সার্বিক বচনে ওয়াই হওয়ার কথা, যেখানে লিখেও দিয়েছি আমি যে সার্বিক বচনে মানক তোলার সময় ওয়াই ব্যবহার করতে হয়, কিন্তু আমি একটু আগে কী বললাম যে সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে ডাব্লু হবে না ওয়াই হবে। যেহেতু সিদ্ধান্ত বিশেষ, এখানে সার্বিক বচনেও গিয়ে ডাব্লুই ব্যবহার হবে। এটা হয়তো বা কনফিউশন হচ্ছে অনেকের, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে এক্সের পরিবর্তে হয় ডাব্লু ব্যবহার হবে অথবা ওয়াই ব্যবহার হবে। যদি সিদ্ধান্ত বিশেষ হয় তাহলে ডাব্লু, আর সিদ্ধান্ত সার্বিক হলে ওয়াই। এটাই হচ্ছে মূল কথা, এটা মনে রাখলে হবে। আচ্ছা, এটা কত নম্বরে ক্যালকুলেশন করলাম? 1 নম্বরের। কী সূত্র করেছি? এই যে মানক মুক্ত সূত্র ইউআই এর সূত্র প্রয়োগ করেছি। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই দুইটা লাইন থেকে 3 নং এবং 4 নং লাইন থেকে আমাদের এই যে CX ডট নেগেশন BX এটা প্রমাণ করে দিতে হবে। CX নেগেশন BX এই জিনিসটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনগুলো করতে হবে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্রের মাধ্যমে। তাহলে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্র দিয়ে যদি ক্যালকুলেশন করি, সর্বপ্রথমে লাগবে CX। তাহলে CX আছে AX এর সাথে, তাহলে আমরা সর্বপ্রথমেই CXটাকে আলাদা করে নেব, একদম আকারগত প্রমাণের মতো। যারা আকারগত প্রমাণ পারো তাদের কাছে এটা একদমই সহজ লাগবে। 3 নম্বরকে কী করলাম? সিম্পলিফিকেশন করলাম। এবার সিম্পলিফিকেশন করার পরে আমাদের কি লাগবে? নেগেশন BX। তাহলে নেগেশন BX আছে এখানে, তাহলে এটা MP করলে নামবে, এখানে আছে এখানে, তাহলে MP করলে নামবে। তাহলে MP করার জন্য কি দরকার? এ। তাহলে এটা আবার কোথায় আছে? এখানে। তাহলে এটাকে আমাদের আগে আলাদা করে নিতে হবে। তাহলে সর্বপ্রথমে আমরা 3কে কম করে নিই, AW ডট CW কী করলাম? 3কে কম করে নিলাম। এবার 7 নম্বর এসে AWটা নামাই নিই। তাহলে এখন কি হলো? 6 নম্বরকে সিম্পলিফিকেশন করলাম। এখন এই যে আমাদের 4 নং এবং হচ্ছে 6 নং এর সাথে MP হয়ে গেছে, PM প্লাস কিউ, এই যে P অতএব কিউ। তাহলে আবার আমরা 8 নম্বরে এসে নেগেশন বিটাকে নামাই দিতে পারি, নেগেশন BW। তাহলে এখন এটা কি হলো? এই যেখানে করা হচ্ছে নেগেশন BW নেমে গেলে আমাদের 4 এবং 7-এর MP। এবার এসে আমাদের উত্তর কী চাচ্ছে? CX ডট নেগেশন BX। আমরা CXও পেয়ে গেছি এবং BXও পেয়ে গেছি। এখন আমরা যুক্ত করে দেবো, কনজাংশন করে দিলেই উত্তরের কাছাকাছি আমরা আসবো। ডট নেগেশন BX, অর্থাৎ আমরা কনজাংশন করলাম 5 এবং 8-এর কনজাংশন। এটা হচ্ছে উত্তর, মিলে গেছে। এখন কথা হলো, এরকম উত্তর তো তারা চায়নি, তারা চেয়েছে মানকযুক্ত উত্তর। তাহলে এখন আমাদের এই বাক্যটাকে যখন আমরা মানকযুক্ত করে দেব তখন এরকম কন্ডিশন চলে আসবে। তাহলে মানকযুক্ত করার জন্য আমাদের এটা কি বচন, বিশেষ না সার্বিক, এটা দেখতে হবে। বচনটি কি? ডট আছে। তাহলে আমরা কি জানি? এই যে ডট থাকলে বিশেষ বচন হয়। তাহলে যেহেতু ডট থাকলে বিশেষ বচন হয়, তাহলে আমরা এটা বিশেষ বচন। আর বিশেষ বচনের মানকের চিহ্ন কি? উল্টা EX। আর সার্বিক বচনের মানক হচ্ছে X। তাহলে যেহেতু বিশেষ বচন, তাহলে আমরা বিশেষ বচনে মানক যুক্ত করব। 10 নম্বর এসে উল্টা EX এটা যুক্ত করে দিলাম। দিয়ে এখন কি করতে হবে? আমরা কোথা থেকে আসছিলাম? এটা এই যে ইজির সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে ইজির সূত্রটি হলো আমাদের সর্বপ্রথমে এই সিটা গুণটা থেকে যাবে। ডাব্লুটা কোথা থেকে আসছিল? ডাব্লুটা আসছিল এক্স এর কাছ থেকে। মনে রাখবে, এই মানক যখনই যুক্ত করা হবে তখন আর ডাব্লু ওয়াই থাকবে না, ডাব্লু ওয়াই এক্স হয়ে যাবে। তাহলে এই যে সি লিখলাম, ডাব্লুটা এক্স হয়ে গেল, ডট থেকে যাবে, নেগেশনও থেকে যাবে, বিও থেকে যাবে, এই এক্সটা হয়ে যাবে। সরি, এখানে লিখতে একটু ভুল হয়েছে আমার, এটা হচ্ছে ডাব্লু হবে, আমি ভুল করে এক্স লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখন কি হবে? এই বিটা এখানে এসে কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এখন এটা ক্লোজ। এখন ডান পাশে আমরা লিখব 9 নম্বরকে, যেহেতু বচনটা বিশেষ আর বিশেষ বচনের সূত্র হচ্ছে ই, আর যুক্ত করার জন্য হলো জি, অর্থাৎ 9 নংকে ইজি করে আমাদের এই যে একদম উত্তরটা প্রমাণ হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের মানকাত্মক বিধিমালা প্রয়োগ করতে হবে। সকলের কাছে অবশ্যই নোট আছে, নোট দেখে ব্যাখ্যাগুলো করে নেবে, নিচে আবার ব্যাখ্যা করতে হবে। একদম সেম আকারগত প্রমাণ, পার্থক্য হচ্ছে এতটুকুই। প্রথমে যে মানকটা মুক্ত করে দিতে হবে, মানকটা মুক্ত করে দেওয়ার পরে ক্যালকুলেশন করে উত্তরটা মিলাই দিতে হবে, দেওয়ার পরে আবার মানক যুক্ত করলে সেম উত্তরটা চলে আসবে। তাহলে তোমরা ভিডিওটা বারবার দেখো, দেখে এটা ক্লিয়ার করে নাও। আর যেহেতু 11 তারিখে পরীক্ষা, তোমাদের যারা রেগুলার স্টুডেন্ট তাদের তো অন্যান্য সাবজেক্টের পরীক্ষা একটা অলরেডি হয়ে গেছে 3 তারিখে, সম্ভবত সামনে 7 তারিখ আরও একটি পরীক্ষা আছে। আমি রুটিনটা দেখি নাই, সম্ভবত 7 তারিখে আছে পরীক্ষাটি।
ওইটা দাও, দেওয়ার পরে এর মধ্যে লজিককে প্রতিদিন একটু করে দেখো। আর যদি কারো সমস্যা হয় সেটা আমাকে জানাও। পড়াশোনা ভালো করে করো, লজিককে ভালো করতে হবে। যারা ভালো করে পড়াশোনা করেছিলে, A+ টার্গেট ছিল, তারা এই 7 তারিখের পরে যে কয়দিন সময় পাবে পরিপূর্ণভাবে লজিকের প্র্যাকটিস করবে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, অনেকে যে গাইড দেখতেছো, গাইডে দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছ। গাইডে অনেক পরিমাণে ভুল আছে। অনেকে আমাকে SMS করছো যে ভাই এটা আপনি একরকম করেছেন, গাইড আরেকরকম করা আছে, আমি বুঝতে পারছি না। তো গাইডে তো অনেক ভুল আছে, আমি এটা বারবার ক্লাসে বলে দিয়েছি। তারপরও গাইডে যে কেন বিভ্রান্ত হচ্ছে, আমি তো প্রতিটা বিষয় নোট করে দিয়েছি। ওগুলো পড়লেই হবে, এর বাইরে পড়া লাগবে না। তো সেভাবে পড়াশোনা করো। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাও। তো ভালো থাকো সবাই।